যত সন্দেহ সংশয় থাকুক না কেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হচ্ছে। এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। যদিও সরকার এবং দেশের বিরুদ্ধে নানা রকম কনস্পিরেসি অব্যাহত আছে। একটি দেশ তাদের নানান রকম যে ষড়যন্ত্র সেটি অব্যাহত রেখেছে। তারা একদিকে হাসিনাকে ফেরাতে চায়, আরেকদিকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যতগুলো কার্ড খেলার দরকার সেগুলো অব্যাহত আছে। আমি আজকে ভিডিওটি বানাচ্ছি অন্য একটি বিষয়কে কেন্দ্র করে। একজন সাংবাদিক হিসাবে আমি যেটুকু জানতে পেরেছি যে আওয়ামী লীগের অনেক নেতা, অনেক গুরুত্বপূর্ণ নেতা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ অপেক্ষাকৃত একটু কম, তারা অনেকেই জাতির কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে, ভুল স্বীকার করে তারা দেশে এবং রাজনীতিতে ফিরতে চায়। যদিও আমি মনে করি সেই সব নেতাদের অনেককেই আইন আদালত মামলা ফেস করতে হবে। কারণ গত 15 বছরে তারা কোনো না কোনোভাবে তারা অবৈধ পথে সম্পদ অর্জন করেছেন। এরপরও আমি দেখলাম আমার সঙ্গে অ্যাজ এ সাংবাদিক হিসাবে পুরো পরিচয়ের কারণে অনেকেই যোগাযোগ করে বিদেশ থেকে। তা আমি যেটি বলার চেষ্টা করি যে হ্যাঁ, দীর্ঘদিনের পুরনো দল আওয়ামী লীগ এই বাংলাদেশের ইতিহাসে তাদের নানান ভূমিকা রয়েছে। অনেক খারাপ দৃষ্টান্ত তো আছেই। বঙ্গবন্ধু জীবিত অবস্থা পর্যন্ত যা কিছু খারাপ দৃষ্টান্ত ছিল, ভালোর পাশাপাশি সেটাকে একদম কালিমা লেপন করে দিয়েছে তার কন্যা শেখ হাসিনা। 96 থেকে 2001 মোটামুটি কিন্তু উনি এতটা খারাপ ছিলেন না। গণতন্ত্র, দেশের মানুষ, ভোট, জনগণের কাছে যাওয়া এসবের মধ্যে মোটামুটি ছিলেন। কিন্তু 2009 সালের শুরুতে ক্ষমতায় এসে এই যে গত 15.5 বছর উনি একেবারেই একনায়কতন্ত্র, একটা ডিক্টেটরশিপ হয়ে গেলেন। তো ওইসব আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা আমার সঙ্গে টেলিফোন আলাপে তারা বলার চেষ্টা করেছেন এবং বলেছেনও যে, "হ্যাঁ, ভাই আমাদের অনেক ভুল হয়েছে। গত 15 বছরে দল এবং সরকার চালাতে গিয়ে অনেক ভুল হয়েছে। আমরা এই ভুলের ক্ষমা চাই, ক্ষমা চাইতে চাই।" এবং তারা বলেছেন যে, "আমাদের দলটা এবং সরকার এবং দল কেন ক্ষতিগ্রস্ত হয়েছে?" বলছে, "যারা হাইব্রিড, যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের লোক না, তারা ঢুকে পড়েছে আওয়ামী লীগে এবং তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে।" সেখানে তিনি বেশ কয়েকজন ব্যবসায়ী এবং হাইব্রিড রাজনৈতিক নেতার নাম উল্লেখ করেছেন তারা। যে এদের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের কাছে শেখ হাসিনা এবং শেখ পরিবার জিম্মি হয়ে গিয়েছিল। এদের কারণেই এত লুটপাট দুর্নীতি হয়েছে। এদের কারণেই সরকার দল থেকে অনেক দূরে চলে গেছিল। অর্থাৎ আওয়ামী লীগ দল, নেতা, কর্মী, জনগণ, ভোটার সব ভুলে গিয়েছিল। তারা মনে করেছিল যে আমাদের আর কে ঠেকায়? যেভাবে ক্ষমতায় আছি জোর করে এভাবে ক্ষমতায় থাকতে পারবো। জাস্ট একটা ভোট হবে বাট জিতবো আমরা। এই ম্যানিপুলেট নির্বাচন জোর করে ক্ষমতায় থাকতেই পারবো। বাংলাদেশ হয় আওয়ামী লীগ, তুমি আওয়ামী লীগ করবা, আর নয় তুমি আমার শত্রু প্রতিপক্ষ। এরকম একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন। আমার এখনো মনে আছে সম্ভবত ২০২৩ সাল হবে। না সরি ২৩ না ২২ সাল হয়। ২২ সালে ডক্টর গওহর রিজভী উনি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তার সঙ্গে আমার সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা হয়েছে, কথা হয়েছে।
তাকে আমি প্রশ্ন করেছিলাম যে, "স্যার, আপনাদের মতো লোক থাকতে এই দলটা এরকম খাদের কিনারে চলে যাচ্ছে কেন?" উনি আমাকে খোলাখুলি বলেছেন। এখনো তো উনি জীবিত আছেন, লন্ডনে আছেন। যদি উনি আমার এই ভিডিও দেখে থাকেন, উনি নিশ্চয়ই স্বীকার করবেন। উনি আমাকে বলেছিলেন, "ভাইরে অনেক চেষ্টা করছি, পারি নাই। আমি এখানে অনেক কথা বলি, প্রোটেস্ট করি, এজন্য আমারে লন্ডনে ফেলা রাখছে। বলে ওখানে বসে আপনি বঙ্গবন্ধুর উপর গবেষণা করেন। আপনার দেশে আসার দরকার নেই।" ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এর মধ্যে তাকে ঢুকতেই দেওয়া হয়নি। ওটা আরেকটা লম্বা ইতিহাস। আরেকদিন আরেকটা ভিডিও বানাবো। উনি বলেছিলেন যে, "নেত্রী, আপনি এই দলকে দূরে ঠেলে দিচ্ছেন, ঠিক করতেছেন না।" উনি বলেছিলেন যে, "এইসব আমলা, এসব দুর্নীতিবাজ, এসব চক্র বাদ দিয়ে আপনি দল সংগঠন ঠিক করেন। দলের নেতাকর্মীদের বোঝান যে ভোটারদের কাছে যাওয়া লাগবে, ভোট চাইতে হবে। আপনি ডেমোক্রেসিটা আপহোল্ড করেন।" উনি কথা শোনেন নাই। বলেন উনি আমার কথা রাখলেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি গুরুত্বপূর্ণ একটা কথা, আওয়ামী লীগের এইসব নেতারা আমাকে বলেছেন যে, "ভাই, আমরা তো ক্ষমা চাইতেই চাই। আমরা অনেকেই এর মধ্যে যোগাযোগ করেছি। আমাদের মধ্যে মতৈক্য হয়েছে যে আমরা ক্ষমা চাইবো বা এটা কিভাবে দলটাকে আবার আমরা মোটামুটি যাদের ইমেজ সম্পন্ন আছে, ভালো ইমেজ সম্পন্ন, কিছু তো আছে। শতকরা ২-১ জন তো পাওয়া যাবে যে মোটামুটি তারা তাদেরকে এতটা কালিমা লাগে নাই। তাদেরকে সামনে রেখে মোটামুটি যারা আওয়ামী লীগে ফ্রেশ আছে, যাদের হাতে ময়লা লাগে নাই, রক্তের দাগ লাগে নাই, টাকা পাচার, দুর্নীতির দাগ লাগে নাই। আছে তো কিছু ত্যাগী আওয়ামী লীগের লোক তো আছে, প্রবীণ লোকজন আছে। তারা চাইতেছে যে সরি, তারা চাইতেছে যে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসা। কিন্তু বলল যে, "ভাই সম্ভব না।" ওই যে চাটুকারের দল একটা গ্রুপ লেগে আছে যে নেত্রী যা বলবে তাই। নেত্রীকে বাইপাস করে আমরা কিছুই করব না। নেত্রী আবার দেশে ফিরে আসবে। আবার সবকিছু হবে। আমাদের অপেক্ষায় থাকতে হবে। এখনো তাদের মধ্যে ওই শেখ হাসিনা ফোবিয়া কাজ করতেছে। কেউ সাহস করে উনাকে বুঝায়ও না যে, "ভাই আপনি ক্ষমা চান। অনেক ভুল করছেন। আপনার ভুল নেতৃত্বের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে দেশ, দল, রাষ্ট্র সব ক্ষতিগ্রস্ত হয়েছে।" ঐদিন দেখলাম খবরের কাগজে নিউজ আসছে যে ৬০০ কত বিলিয়ন ডলার, $৬৮০ বিলিয়ন ডলার বিদেশি ঋণ। প্রতি বছর শোধ দিতে হচ্ছে $৬ বিলিয়ন। সামনে এটার চাপ আরো বাড়বে যখন আসল দিতে হবে সুদসহ। কোথায় দেশটাকে রেখে গেছে? পুরা ফোকলা বানায় দিচ্ছে। দেশের অর্থনীতি যে এমন জায়গায় চলে গেছে, একেবারেই ভাগাড়ের মধ্যে চলে গেছে। তো আমরা যেহেতু দিন শেষে এটাই বিশ্বাস করতে চাই, ভোট হবে, রাজনীতিবিদরা দেশ চালাবে। সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের মোটামুটি বললাম ফ্রেশ আছে এখনো দাবি করে, তাদের ফিরে আসার পথ রুদ্ধ। কারণ ওই যে এখনো নেত্রী যা বলবে তাই। নেত্রীর পারমিশন ছাড়া কিছুই হবে না। সঙ্গত কারণেই তারা আর ভয়ে মুখ খুলতেছে না। একই অবস্থা। তো এই দেশে আপনি কি আশা করবেন? আমরা কি আশা করতে পারি? ওই দেখেন যে অ্যা বা সমন্বয়কদের মধ্যে কত রকম অসমন্বয় হচ্ছে। এই ছাত্ররা নতুন দল করবে, তার মধ্যেও কর্ণস্পৃচি ঢুকে গেছে। কিভাবে এদের শক্তিকে ভেঙে দেয়া যায়? এটা নিয়ে বহু কথা বলেছি আমি। যে ২৪ এর গণ অভ্যুত্থান বিরোধী শক্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য অব্যাহত কনস্পিরেসি রয়েছে। অব্যাহতভাবে ষড়যন্ত্র হচ্ছে। যাতে বাংলাদেশ স্থিরভাবে দাঁড়াতে না পারে, স্থিতিশীল হতে না পারে, তার জন্য দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত। এজন্য শেষ করছি এই বলে যে ভাই যে যেখানে আছি আমরা, যে পেশায় আছি, ভাই আসেন আগে দেশটাকে ভালোবাসি। সবাই মিলে দেশের স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ থাকি। আর আওয়ামী লীগের ভাইদের বলব, যারা হাতে ময়লা লাগে নাই, দুর্নীতি করেন নাই, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নাই, ২৪ এর এই যে খুন-খারাপের বিরুদ্ধে অভিযোগ নাই, তারা আল্লাহর রাস্তায় এসব ভয় না করে ফ্রেশ যারা আছেন, তারা জাতির কাছে ক্ষমা চান।
যদি আওয়ামী লীগের রাজনীতি করতে চান, তাহলে আমি মনে করি যে অন্তত ক্ষমা চেয়ে আপনাদের সামনে আসা উচিত। আল্লাহ হাফেজ।